জয় হিন্দ বন্ধুরা। ব্রিটিশ সরকার ইতিহাসে এই প্রথমবার আমেরিকান ফৌজকে নিজেদের সেনা বেস ব্যবহার করতে বাধা দিয়েছে এবং এটি অত্যন্ত একটি বড় ঘটনা। হ্যাঁ, যারা এটাকে অতীব সাধারণ ভাবছেন এতটা বিষয়টিকে সাধারণভাবে নেবেন না। হ্যাঁ, কেননা দেখুন, যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ব্রিটিশ মিডিয়ার এই খবরটি দিয়েছে, যেখানে তারা জানিয়েছে আজ পর্যন্ত আমেরিকা যখনই কোনো দেশের বিরুদ্ধে সামরিক অভিযান চালায় বা কোনো দেশের উপর হামলা করতে যায়, তখন সেই দেশের কাছাকাছি থাকা ব্রিটিশ এয়ারবেসগুলোকে সে অবশ্যই ব্যবহার করে, মানে আমেরিকা, এবং সে এটি অবাধে ব্যবহার করে, কারণ দুই দেশের মধ্যে চুক্তি অলরেডি আগেই থাকে। তাই শুধু ফর্মালিটির জন্য তারা আবেদন জানায় যে আমরা আপনাদের এয়ারবেস ব্যবহার করব, এবং ব্রিটেন তা অনায়াসে গ্রহণ করে নেয়। এটাও কেবল আনুষ্ঠানিকভাবেই হয়, অর্থাৎ এটি শুধু দেখানোর জন্য কাগজের কাজ, কারণ সবাই জানেন যে ব্রিটেন কখনোই আমেরিকাকে আটকাবে না। কিন্তু এবার যা হয়েছে তা আমেরিকার ভেতর পর্যন্ত ভেতর থেকে নড়িয়ে দিয়েছে। আসলে ঘটনা হলো, গত 2 সপ্তাহ ধরে আমেরিকা তাদের বড় বড় সমস্ত অস্ত্র ইরানের কাছে মোতায়েন করছে, কারণ আমেরিকা এখন যে কোনো মুহূর্তে ইরানের উপর হামলা করতে পারে। আর এবার শুধু বিমান হামলা হবে না, শুধু সার্জিক্যাল স্ট্রাইক হবে না, বরং একটি পূর্ণাঙ্গ যুদ্ধ হবে। আর এই যুদ্ধ সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ব্রিটেনের ডিয়েগো গার্জিয়া এয়ারবেস। ইয়েস, আপনারা স্ক্রিনে দেখুন, ভারত মহাসাগরের ঠিক মাঝখানে এই এয়ারবেসটি অবস্থিত। এমনকি এটি আমেরিকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ মিডল ইস্টে আমেরিকার যত এয়ারবেস আছে সেগুলোর ওপর শত্রুদের নজর থাকে। সেখান থেকে যখন কোনো বিমান ওড়ে, শত্রুরা জেনে যায় যে আমেরিকা হামলা করতে আসছে, তাই তারা হয় লুকিয়ে পড়ে অথবা যুদ্ধের জন্য তৈরি হয়ে যায়। এছাড়া এয়ারবেসগুলো ইরানের খুব কাছে। ইরান যখন খুশি সেগুলোতে মিসাইল হামলা চালিয়ে আমেরিকার সবচেয়ে উন্নত আর অতি মূল্যবান অস্ত্রগুলো ধ্বংস করে দিতে পারে। সেই তুলনায় ডিয়েগো গার্জিয়াও কাছে, এবার নিরাপদও। এখান থেকে আমেরিকা, ইরানে তো বটেই, পুরো আরব বিশ্বের যে কোনো জায়গায় হামলা করতে খুব সহজে পারে। কিন্তু কোনো আরব দেশই এখানে আমেরিকার অস্ত্রকে লক্ষ্যবস্তু বানাতে পারবে না, আর এর গোয়েন্দাগিরিও করতে পারবে না। ফলে এটি একটি সারপ্রাইজ অ্যাটাক বলতে পারেন। এই কারণে ডিয়েগো গার্জিয়া একটি গেম চেঞ্জার। কিন্তু এটি আমেরিকা নয়, ডিয়েগো গার্জিয়া আসলে মরিশাসের জমি। মরিশাস আগে ব্রিটেনের কলোনি ছিল, যেমনটি ভারত ছিল। ব্রিটেন মরিশাসকে স্বাধীন করে দিলেও এই ডিয়েগো গার্জিয়া দ্বীপপুঞ্জ মরিশাসকে ফেরত দেয়নি, বরং এখানে ব্রিটিশ বায়ুসেনা নিজেদের এয়ারবেস বানিয়ে নিয়েছে, যা আমেরিকাও ব্যবহার করত। যাই হোক, এবার ইরানের উপর হামলা হতে যাচ্ছে, আপনারা অনেকটা নিশ্চিত হয়ে যান। তাই আমেরিকা ব্রিটেনের কাছে অনুমতি চাইল যে আমরা অনুমতির কাগজপত্র পাঠাচ্ছি, আপনারা সই করে দিন। এরপর যখন আমাদের ইরানের বিরুদ্ধে অপারেশন করতে হবে, আমরা অবৈধ আপনাদের এয়ারবেস ব্যবহার করে নেব। কিন্তু আমেরিকা এবার যে ধাক্কাটি খেলো সেটা 440 নয়, 880 ভোল্টের ছিল। কারণ প্রথমবার এমন হলো যে ব্রিটেনের সেই অনুমতি প্রত্যাখ্যান বা রিজেক্ট করে দিল। হ্যাঁ, এবং আমেরিকাকে মানা করে দিয়েছে যে তারা ইরানের বিরুদ্ধে এই এয়ারবেস ব্যবহার করতে পারবে না। ডিয়েগো গার্জিয়া তো বাদই দিন, বিশ্বের অন্যান্য জায়গাতেও তাদের যেসব এয়ারবেসগুলো আছে সেগুলোতে তারা ইরানের বিরুদ্ধে হামলার জন্য ব্যবহার করতে পারবে না। এই থেকে আন্দাজ করুন যে এটি আমেরিকার জন্য কত বড় একটা ধাক্কা। এখন আপনাদের মনে প্রশ্ন হবে, ব্রিটেনে এমনটা কেন করলো? কারণ দেখুন, আমরা তো ব্রিটেনকে আক্ষরিক অর্থে আমেরিকার একটি অঙ্গরাজ্যই মনে করি, যারা আমেরিকার কথায় চলে, আমেরিকার হাতের পুতুল। তবে তারা আমেরিকার সামনে দাঁড়ানোর সাহস দেখালো কেন? তো এর পিছনে বেসিক্যালি দুটো কারণ রয়েছে। প্রথম কারণ হলো ডোনাল্ড ট্রাম্প। আসলে ডিয়েগো গার্জিয়া দ্বীপপুঞ্জ নিয়ে যে বিতর্ক ছিল, ব্রিটিশ সরকার সেগুলোকে মরিশাস সরকারকে ফেরত দিতে যাচ্ছে। আর মরিশাস কি করবে? তারা 100 বছরের জন্য সেটিকে ব্রিটেনকে ভাড়া দেওয়া যাবে, যাতে আগামী 100 বছর ব্রিটিশ সরকার সেগুলো ব্যবহার করতে পারে। আর আমেরিকাটি চায় না। আমেরিকান প্রেসিডেন্ট ট্রাম্পের মনে হয় যে ডিয়েগো গার্জিয়া জায়গাটি অত্যন্ত স্ট্র্যাটেজিক, এটি যদি ফেরত দেওয়া হয় তবে ভবিষ্যতে আমেরিকার ক্ষতি হতে পারে, তাদের হাত থেকে একটি বড় সম্পদ বেরিয়ে যাবে। আর এই কারণে তিনি গত কয়েক মাস ধরে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে টার্গেট করছেন। কখনো তাকে কাপুরুষ বলেছেন, কখনো অন্য কিছু। সে কারণে স্টারমার ক্ষুব্ধ ছিলেন। এমনকি গত 1 মাস ধরে ট্রাম্প তাকে যেভাবে নিশানা বানাচ্ছিলেন, স্টারমার তারই বদলা নিয়েছে। দ্বিতীয় কারণ হলো ইরানের হুমকি। ইরান ব্রিটেনকে পরিষ্কার জানিয়ে দিয়েছে, যদি আপনারা ডিয়েগো গার্জিয়া ব্যবহারের অনুমতি আমেরিকাকে দেন, তবে আমরা শুধু ডিয়েগো গার্জিয়াতে হামলা করব না, বরং আরব বিশ্বে আপনাদের যত সম্পদ আছে, সেটি দূতাবাস হোক বা অন্য কিছু, সব কিছুর ওপর সরাসরি হামলা করা হবে। আর এর জন্য কিন্তু আমরা সাম্প্রতিক রাশিয়ার কাছে থেকে লং রেঞ্জ বা দীর্ঘপাল্লার মিসাইলকেও আনিয়েছি, যা অত্যন্ত কার্যকর। তাই ব্রিটেনের মনে হচ্ছে ডোনাল্ড ট্রাম্প যখন ব্রিটেনের অবদানের স্বীকারই করবেন না, বরং মনে করেন ব্রিটেন তাদের কোনো সাহায্য করেনি এবং জোকারের মতো আমেরিকার সাথে লেগে থেকে রক্ত চুষতে, তবে এমন অকৃতজ্ঞ মানুষের সাহায্য আমরা কেন করব? কেন আমরা তার চক্করে নিজেদের এয়ারবেস আর সম্পত্তির ক্ষতি করতে দেব? কেন ইরানের সাথে শত্রুতা করব? যখন পরের মানুষটি মানতেই চায় না যে আমরা তার সাথে আছি, তবে চলুন এবার আমরা সত্যিই তার সাথে আর থাকবো না।
আর বিশ্বাস করুন, ট্রাম্পকে শিক্ষা দেওয়ার জন্য এই কাজ শুধু ব্রিটেন নয়, বরং ইউরোপের বাকি দেশগুলো করছে। এবার আপনারা লক্ষ্য করে থাকবেন, 1 মাস ধরে ইরানের এই নাটক চলছে, কিন্তু কোনো ইউরোপীয় দেশ ইরানের বিরুদ্ধে কোনো স্টেটমেন্ট দেয়নি। এমনকি এও বলেনি কাল যদি ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রয়োজন হয় তবে তারা আমেরিকার সমর্থনে সৈন্য পাঠাবে। এ থেকে বুঝে নিন আমেরিকা কতটা বিচ্ছিন্ন আর কতটা একা হয়ে পড়েছে। তবে এখনকার দেখার বিষয় হলো কিয়ার স্টারমার কতদিন আমেরিকার সামনে টিকে থাকতে পারেন এবং ব্রিটেনের কতদূর তাদের রুখতে পারে। তবে এই মুহূর্তে অধিকাংশ মানুষের মনে একটাই প্রশ্ন রয়েছে, কাল যদি আমেরিকা ইরানের উপর হামলা করে দেয় তাহলে এই যুদ্ধে বা এই যুদ্ধক্ষেত্রে সব থেকে কার জেতার চান্স বেশি রয়েছে। তো দেখুন, আমেরিকার ইরানের মধ্যে সরাসরি যুদ্ধ হলে কার জেতার সম্ভাবনা বেশি, এটি কেবল সৈন্য সংখ্যার হিসাব দিয়ে বিচার করা সম্ভব নয়। 2026 সালে বর্তমান ভূ রাজনৈতিক প্রেক্ষাপট আর সামরিক শক্তির তুলনামূলক বিশ্লেষণ করলে বিষয়টি বেশ জটিল দাঁড়ায়। দেখুন, যদি হালকা করে বলি সামরিক শক্তির পার্থক্য, তো কাগজে কলমে যেটা আছে, তো সেখানে গ্লোবাল ফায়ার পাওয়ার র্যাঙ্কিং বা 2026-এর সেই র্যাঙ্কিং ডেটা অনুযায়ী আমেরিকা বিশ্বের নাম্বার 1 সামরিক শক্তি আর ইরান রয়েছে 16তম অবস্থানে। যদি বাজেটের কথা বলি, আমেরিকা প্রতিরক্ষা বাজেট পায় $900 বিলিয়ন, যা ইরানের বাজেটের প্রায় 15 থেকে 20 বিলিয়ন ডলারের তুলনায় বহুগুণ বেশি। যদি বিমান বাহিনী আর নৌবাহিনীর কথা বলি, তবে এই মুহূর্তে আমেরিকার কাছে 13,000-এরও বেশি উন্নত যুদ্ধ বিমান ও 11টি এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে। ইরানের বিমান বাহিনী মূলত পুরনো সোভিয়েত ও আমেরিকান আমলের বিমানের উপর নির্ভরশীল। তবে ইরানের অপ্রতিসম যুদ্ধ কৌশল, ইরান জানে তারা সরাসরি যুদ্ধে কখনো আমেরিকার সাথে পারবে না, তাই তাদের কৌশল হলো প্রতিরোধের মাধ্যমে প্রতিবন্ধকতা। যেমন ধরনের ইরানের কাছে আজকের দিনে মিসাইলের একটা বড় ভান্ডার আর ড্রোনের বড় ভান্ডার রয়েছে। হ্যাঁ, ইরানের কাছে মধ্যপ্রাচ্যের সবথেকে বড় ব্যালিস্টিক মিসাইল আর ড্রোন ভান্ডার রয়েছে। তারা স্যাচুরেশন অ্যাটাক মানে একসাথে শত শত ড্রোন ও মিসাইল ছোড়ে। এমনটা করে আমেরিকার উন্নত ডিফেন্স সিস্টেমকে ব্যস্ত করে ফেলতে পারে। এছাড়া রয়েছে প্রক্সি নেটওয়ার্ক, মানে হিজবুল্লাহ, হুতি আর ইরাকের মিলিশিয়ারদের মাধ্যমে ইরান পুরনো মধ্যপ্রাচ্যে আমেরিকার বিভিন্ন বেস আর মিত্রদের যেমন ইসরায়েল এদের উপর হামলা চালাতে পারে। এছাড়া রয়েছে ইরানের কাছে ভৌগোলিক সুবিধা, যেটা হচ্ছে হরমুজ প্রণালী, যেটা হচ্ছে ইরানের নিয়ন্ত্রণে, আর এটাকে নিয়ে মাঝে মধ্যে ইরান ধমকি দিয়ে থাকে। তবে যুদ্ধ শুরু হলে তারা এই পথ বন্ধ করে দিলে বিশ্বজুড়ে জ্বালানি তেলের বাজারে ধস নামবে, যা আমেরিকার উপর বড় অর্থনৈতিক চাপ সৃষ্টি করবে। তবে 2026-এর বর্তমান পরিস্থিতিতে, মানে যেটা বর্তমানে ফেব্রুয়ারি 2026-এর ডোনাল্ড ট্রাম্পের শাসনকালে আমেরিকার পারমাণবিক কর্মসূচি বন্ধের জন্য ইরানের উপর চরম চাপ সৃষ্টি হয়েছে। তবে বর্তমানে মধ্যপ্রাচ্যে আমেরিকার 2টি এয়ারক্রাফট ক্যারিয়ার, একটা হচ্ছে ইউএসএস আব্রাহিম লিঙ্কন আর একটা হচ্ছে ইউএসএস গ্রেল্যান্ড আরফোর্ড সহ বিপুল সংখ্যক যুদ্ধজাহাজ ও স্টিলথ ফাইটার জেট মোতায়েন করে রেখেছে। তবে বিশেষজ্ঞরা একে 2003 সালে ইরাক আক্রমণের পর বৃহত্তম সামরিক সমাবেশ বলছে। তাহলে এই মুহূর্তে আপনাদের প্রশ্ন, ইরানের অবস্থা কি? তো দেখুন, অভ্যন্তরীণ বিক্ষোভ আর অর্থনৈতিক নিষেধাজ্ঞায় ইরান বড়সড় দুর্বল অবস্থানে থাকলেও তাদের সামরিক বাহিনী এখনও অত্যন্ত অনুগত ও যুদ্ধের জন্য প্রস্তুত। এবার যদি সংক্ষেপে বলে কে জিতবে, তো দেখুন, আমেরিকা যদি হামলা করে তারা খুব সহজে ইরানের পারমাণবিক কেন্দ্র, এয়ারবেসের সামরিক অবকাঠামো ধ্বংস করে দিতেই পারে। আকাশপথে আমেরিকা অপ্রতিদ্বন্দ্বী। তবে ইরান যদি পাল্টা আঘাত করে, তারা আমেরিকাকে কোনো ব্যাটলফিল্ড ভিক্টরি বা পরিষ্কার বিজয় দেবে না, বরং তারা যুদ্ধকে দীর্ঘস্থায়ী রক্তক্ষয়ী করে তুলবে। ড্রোন ও মিসাইল দিয়ে তারা আমেরিকার আঞ্চলিক বেসগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি করতে সক্ষম। তাহলে সিদ্ধান্ত কি আসে? তো দেখুন, সামরিক আর সক্ষমতার বিচারে আমেরিকা বহুগুণ এগিয়ে, এমনকি যে কোনো বড় মাপের ধ্বংসলীলা চালানোর ক্ষমতা রাখে তারা। তবে ইরানকে পুরোপুরি দখল করা বা বশ্যতা স্বীকার করানো আমেরিকার জন্য প্রায় অসম্ভব আর অত্যন্ত ব্যয়বহুল হবে। শেষ পর্যন্ত এটি এমন এক যুদ্ধে যেতে পারে যা কোনো পক্ষই পুরোপুরি বিজয় হবে না, বরং পুরো মধ্যপ্রাচ্যে শুধু ধ্বংসস্তূপের মুখে ধ্বংস আর ধ্বংস দেখতে পাবে। এবার যদি আমি আপনাদের বলি যে এটাই হচ্ছে দুই দেশের যুদ্ধের বর্তমান পরিস্থিতি, তবে যুদ্ধ লাগলে কি হবে সেটা তো আলাদা জিনিস। তবে এর ওপর আপনারা কি ইরানের বিশেষ কোনো অস্ত্র বা আমেরিকার বর্তমান অপারেশন মিডনাইট হ্যামার সম্পর্কে জানতে চান? তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, আপনাদের পুরো ডিটেলসে অ্যানালাইসিস করে ভিডিও বানিয়ে দেবো। আজকের ভিডিও আর ইনফরমেশন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।